আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আর ভালোর তহলে আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি রকি। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষা করি যে কখন আপনার ঘটনা দিবেন আপনার ইউটিউব চ্যানেলে। আর আমি এর আগেও আপনাকে একটা ঘটনা পাঠিয়েছিলাম। আজ আবারও আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম। যে ঘটনাটা ইমেলে পাঠিয়েছি সেটা ঘটেছিল 2007 থেকে 8-এর দিকে। আশা করি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যারা ভয়ঙ্কর ঘটনা যদি আমার ইমেলে পাঠাতে চান তাহলে boothwalahorror@gmail.com এখনই পাঠিয়ে দিন। তাহলে কথা না বাড়িয়ে আমাদের ঘটনায় চলে যাওয়া যাক। আপনি ভূত প্রেত পিশাচ ইত্যাদি বিশ্বাস করেন এগুলো? না, কারণ এসবের অস্তিত্ব নেই। বিশেষ করে নিজের চোখের কিছু দেখিনি কখনো। কেন আপনি বিশ্বাস করেন বুঝি? আজই পরিচয় হয়েছে ভদ্রলোকের সাথে এবং আমাকে বলা তার প্রথম কথাই ভূত নিয়ে। আমার শেষ প্রশ্নটা এড়িয়ে একটু সে মলিন স্বরে বলল, বেশিরভাগ মানুষই কিন্তু নিজের চোখে দেখে না। ওর কাছে শোনে আর কি। ভীষণ বিরক্ত লাগছিল, তবু ভদ্রভাবে তাকে থামিয়ে দিয়ে বলি, আমার এসবে আগ্রহ নেই। আপনি অনুগ্রহ করে অন্য বিষয়ে কথা বলেন। এই কথা শুনে ওনার মুখ আরো ম্লান হয়ে গেল। যাকগে, আমার তাতে কি। আমরা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু প্রতিদিন অফিস থেকে সেরে ঢাকা ক্লাবে কিছুটা সময় কাটাই। একটু তাস, দু এক পেগ মদিরা সেবন, তুমুল আড্ডা এসবই হয়। কখনো কখনো স্ত্রীকে ডিনার ও গৃহ শান্তির ব্যাপারে সচেতন থাকায় আজ পর্যন্ত বড় রকমের কোনো তুফানের ঝাপটা লাগেনি আমাদের গায়ে। মাঝে মধ্যে এই আড্ডা বাদও যায়, তবে বিশেষ কারণ ছাড়া আমরা এটা বাদ দেই না। সারাদিন পরিশ্রমের পরে এই নির্মল আনন্দ আমাদের সজীবিত সতেজ করে তোলে আর কি। আজকের আবহাওয়াটা খুবই খারাপ। সকাল থেকে বৃষ্টি, সাথে বাতাসের দাপট। অফিস থেকে বাসায় ফোন করে খিচুড়ি রান্না করে কথা বলে ক্লাবে এলাম। আজ আর বেশিক্ষণ বসবো না। নিহাত বন্ধুদের সাথে কিছু সময় না কাটালে ভাত হজম হয় না, আর একটু পানীয় পান না করলে শরীরে এনার্জি আর পায় না। রাতে ঘুমটাও ভালো হয়। অনেকেই দেখলাম আসেনি, বিরূপ প্রকৃতির কারণে হয়তো। আমরা যারা এসেছি ঠিক করলাম বেশিক্ষণ থাকবো না এখানে। নিজেরা কথা বলছি, একটু পরেই ওই ভদ্রলোকের আগমন পরিচয় হলো। আমাদের বন্ধু, কোভিডের পুরনো বন্ধু, নাম নাসির। একটু খটকা লাগলো। প্রথমত নাসিরের চেহারা কেমন যেন বয়স্ক দেখায়। রোগা, লম্বা ও ফ্যাকাশে গায়ের রং, পরনের কাপড় পুরনো বিবর্ণ। এই লোক কবিরের মতো স্মার্ট ফিটফাট মানুষের বন্ধু এত ভিখারির মতোই ক্লাবে ঢুকলো কিভাবে? অন্যরা এমন কি কবিরও ওর সাথে তেমন কথা বলল না, যেহেতু সে আমার পাশেই বসেছে। অগত্যা আমি কথা বললাম। আবার নাসির প্রশ্ন করলো, তাহলে আপনি ভূত বিশ্বাস করেন না? পাগল নাকি লোকটা, হ্যাঁ? বিরক্ত হয়ে এবার বেশ কড়া সুরেই বললাম, না, করি না। যেটুকু পান করেছিলাম আহাম্মক এই অনাহত লোকটার জন্য নেশার আজ আমেজটুকুই নষ্ট হয়ে গেল। আর থাকতে ইচ্ছে করলো না, বাইরে চলে এলাম। আমার গাড়ির কাছে এসে দেখি কি যেন দাঁড়িয়ে আছে। বৃষ্টি নেই, কিন্তু আকাশ মেঘলা অন্ধকার চেনা যাচ্ছে না কেমন যেন। কিছু জিজ্ঞেস করার আগেই নাসিরের গলার স্বর শুনতে পেলাম, আমাকে একটা লিফট যদি দেন। নাসর বান্দা আমার পিছু ছাড়েনি। রাগ হলেও সতেজ ভাবেই বললাম, নিশ্চয়ই, আসুন। গাড়ি চালু করার আগে সিগারেটের প্যাকেট বের করে ভদ্রতার খাতিরে একটা দিতে গেলে নীল তো নাই অফুরন্ত গম্ভীর স্বরে আমাকে বলল, আমি খাই না, প্লিজ আপনিও খাবেন না। সিগারেটের ধোয়া আমার সহ্য হয় না। শালা, কি ক্ষণে এসেছিলাম আজ ক্লাবে। গাড়ি চালাচ্ছি আর ভাবছি, এই অদ্ভুতুরে লোকটা এখন আমার ভূতের কথা না তুললেই বাঁচি। কোথায় যাবেন? মানে আপনাকে কোথায় থামিয়ে দেবো? হ্যাঁ, আমাকে আজিমপুরের মোড়ে থামিয়ে দিলে হবে। রাস্তায় ভিড় নেই, তাই সামান্য জোরে গাড়ি চালাচ্ছি। হঠাৎ আমাকে চমকে দিয়ে নাসির বলে উঠল, তাহলে আপনি ভূতে বিশ্বাস করেন না? আপত্তিকে গাড়িতে তুলেছিলাম বলে আফসোস হলো। তখন থেকে ব্যথা ভূত ভূত করে আমার কানের পোকা নড়িয়ে দিচ্ছে। রাগত স্বরে বললাম, না,
মোটেও আমি বিশ্বাস করি না এগুলা, আর করতে চাইও না। নির্বিচারভাবে বলে চলল সে। না করলেও অবশ্য ক্ষতি নেই, ওদের অস্তিত্ব আছে, আপনাকে আমি প্রমাণ দেখাতে পারবো। প্রচণ্ড রাগে সজোর ব্রেক কষলাম। এসে গেছে আজিমপুর। কোনো কথা না বলে নিঃশব্দে দরজা খুলে লম্বা লম্বা পা ফেলে নিমিষেই উধাও হয়ে গেল নাসির। লোকটা আচ্ছা অভদ্রত, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। যাকে অল্পই রেহাই পেয়েছি। ঢাকা ক্লাব থেকে আজিমপুর বেশি দূরে নয়, যদি বনানী বা উত্তরায় নামাতো হতো তাহলেই হয়েছিল। তারপরও আমার কেমন একটু মায়া লাগছিল নাসিরের জন্য। চেহারা পোশাক দেখে মনে হচ্ছিল লোকটা অভাবগ্রস্ত, বন্ধুর কাছে কি সাহায্যের জন্য এসেছিল। কিন্তু ওর সাথে তো তেমন কথা বলতে দেখলাম না। সারাক্ষণ আমার সাথে ভূত নিয়ে খেপলো কেন? আজব মানুষ সে। পরদিন যথারীতি ক্লাবে এসেছি। বন্ধুদের মধ্যে সবচেয়ে হল্লোড়বাজ ও আমোদপ্রিয় দিল খোলা মানুষ কবির। সে এসেই বলল, আজ আমাদের সবাইকে ডিনার খাওয়াবে। ক্লাবের বাবুর্চির রান্না অতি উপদেয়, সুতরাং সানন্দেই আমরা রাজি হলাম। নাসিরকে দেখা গেল না, আজ আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। খেতে খেতে এক ফাঁকে কবিরকে জিজ্ঞেস করলাম, নাসির তোমার কতদিনের বন্ধু? হ্যাঁ? অবাক হলো কবির। স্কুলের আমার ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিল। দীর্ঘদিন পর কালই ওকে দেখলাম। কেন, কি হয়েছে? না না, তেমন কিছু না। তো ভদ্রলোককে কেমন পাগলাটে মনে হলো আর কি, বয়স্কও লাগলো। আমাদের বয়সী স্কুলে ওই সবচেয়ে সুদর্শ ছেলে ছিল। পড়া শেষ করে ব্যবসা শুরু করলো। শুনেছিলাম নানান রকম নেশায় আসক্ত হয়ে টাকা পয়সা নষ্ট করে তারপর আর জানি না। তা এতদিন পর কি মনে করে এসেছিল? তোমাকে যে এখানে পাবে সেটাই বা জানলো কিভাবে? জানি না বলেই কবির খাওয়াই মন দিল। এই মাত্র রোস্ট করা আস্ত খাসির রান টেবিলে দেওয়া হয়েছে। আহ, অমৃত। খাচ্ছি যেন মাংস মুখে দিলে মোমের মতো গলে যাচ্ছে। এই সুস্বাদু খাবারের আশাতে নিতে নিতে ভাবতে লাগলাম যে মানুষ নেশা করে টাকা উড়িয়েছে, সে সিগারেট খায় না, ধোঁয়াটুকু পর্যন্ত সহ্য হয় না। আরো অদ্ভুত পার্থিব সাহায্য সেবের মতোই সমস্ত লক্ষণ, কিন্তু বাস্তবে সে শুধু অশরীর কথাই অম্লান ভাবে বলে যায়। সেদিন থেকে কেন জানি নাসিরের কথা বলতে পারলাম না। সে আর আসেনি ক্লাবে, তার ঠিকানাও জানি না। কবিরকে জিজ্ঞেস করে লাভ নাই, সে বন্ধুর কোনো খবরই রাখে না। সেদিন ছিল শুক্রবার দিন। বিশেষ কোনো দরকার না থাকলে ওই দিন আমি সাধারণত বাইরে যাই না। স্ত্রী ছেলে মেয়েরা কেউ বাড়ি নেই, মামা বাড়ি গেছে, আজ আসবে না। আমি আর বুয়া শুধু আছি। বিকেলে তুমুল বৃষ্টি শুরু হলো। সন্ধ্যায় রীতিমতো ঝড় তুফানের সাথে বিদ্যুৎ ব্রোচের চমকে চারদিকে প্রকম্পিত হতে লাগলো। চা খেয়ে শুয়ে শুয়ে ভৌতিক গল্পের বই পড়তে লাগলাম। ভূতে বিশ্বাস নেই, কিন্তু এসব গল্প পড়তে ভালোই লাগে। এমন সময় বুয়া এসে জানালো একজন লোক এসেছে, আমার সাথে দেখা করতে চায়। নাম বলল নাসির। নাসির? লাফিয়ে উঠে দাঁড়াতে কারেন্টে চলে গেল। বুয়াকে মোম আনতে বলে বসার ঘরে এলাম। সেই লম্বা দীর্ঘকায় শীর্ণ মানুষটি দাঁড়িয়ে আছে। বুয়া মোম রেখে গেল। সেই আলোয় দেখলাম আজও সেই পুরনো কাপড় পরা, একটু কুণ্ঠিত বিব্রত চেহারা। একটা অবাক ব্যাপার হলো, বাইরে ঝুমঝুম বৃষ্টি, কিন্তু তার কাপড় একটুও ভেজেনি। কেমন যেন ভেজা মাটির গন্ধ আসছে শরীর থেকে। চমক সামলে বসতে বললাম, আমার ঠিকানা জানলো কিভাবে? জিজ্ঞেস করায় অদ্ভুতভাবে হেসে বলল, আমার জন্য কারো হদিস বের করা খুবই সহজ। এই কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। চা খেতে অস্বীকার করলো, খায় না। বিস্মিত হলাম। চা সিগারেটের সম্ভবত পানও খায় না। একদম নেশাগ্রস্ত মানুষের কি পরিবর্তন! দুই একটা কথার পরে খসখসে সরে বলল, আপনি তো ভূত বিশ্বাস করেন না। বেশ, আজকে এক ঘটনার কথা বলবো, শুনবেন? নির্জন বাদলার রাতে ভূতের কথা শুনতে ভালোই লাগে। এ সময় মোমবাতি হঠাৎ নিভে গেল। পুনরায় জ্বালাবার উৎসাহ পেলাম না। চিন্তা করলাম, বৃষ্টির মধ্যে না ভিজে এলে কেমনে সঙ্গ তো কিছুই নেই। রহস্যটা কি? কে নাসির? অন্ধকারে নাসির শুরু করলো বলা। গ্রামের শেষ সীমানে অবস্থিত কবরস্থান। অন্ধকার রাত ও আকাশ ঘন কালো মেঘ, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলসে উঠেছে। প্রবল বাতাসের ঝাপটার গাছপালা দুলছে। বৃষ্টি পড়ছে না, কিন্তু পড়তেও দেরি নেই।
এই বিরূপ আবহাওয়ায় একটা প্রাণীয় বাইরে নেই। গোরস্থান সংলগ্ন মসজিদের পাশে একটা ছোট ঘরে ইমাম হুজুর থাকেন। তিনি ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অজু করতে বাইরে এসেছেন। পানির কল ওনার ঘর থেকে সামান্য দূরে। অজু শেষ করে সোজা হয়ে দাঁড়াতেই কিছু দূরের একটা কবরের ওপর চোখ গেল। চমকে গেলেন তিনি। সাদা মতো কি যেন দেখা যাচ্ছে। মনে ভয় ডর কম। দোয়াদুরুদ কত কিছু জানেন, সুতরাং কৌতূহল বশত ভালো করে দেখার জন্য তিনি কবরের কাছে গেলেন এবং দারুণ অবাক হয়ে গেলেন। একজন নারী, সাদা কাপড় পরনে, লম্বা খোলা চুল বাতাসে উড়ছে। কবরের পাশে বসে হাঁটুর উপর মাথা রেখে আকুল হয়ে অঝরে কাঁদছে। হুজুর নরম স্বরে জিজ্ঞেস করলেন, কে মা তুমি? এই দুর্গের রাতে একা বসে কাঁদছো কেন? এই সময় এখানে থাকা ঠিক না, তুমি বাসায় যাও। নারী মূর্তি ধীরে ধীরে মুখ তুলে তাকালো। সবাই হুজুর দেখলেন নারীটা কোনো জীবন্ত মানুষ নয়, মৃত লাশ। অপরূপ সুন্দরী, কিন্তু মোমের মতো সাদা ফ্যাকাশে মুখ, কাপড়ে জড়ানো পুরো শরীর, সদ্য পলাশ চোখে দৃষ্টি নেই, নিম্প্রভ জ্যোতিবিহীন নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। শরীরের মধ্যে মাটি ও কিলবিলে পোকা লেগে আছে। কান্না জড়ানো অপার্থিব কণ্ঠে অশরী বলে উঠল, বাড়িতে ছোট বাচ্চা রেখে এসেছি বাবা। মায়ের দুধ ছাড়া আর কিছু খায় না আমার বাচ্চা, কিন্তু আমি যে পথ হারিয়ে ফেলেছি, কিছুতেই যেতে পারছি না আমার বাবুর কাছে। বাবু রে বাবু। বুক ভাঙা হাহাকার বিলাপ একা হতবাগিনী মায়ের। তারপরও অদৃশ্য হয়ে গেল অতৃপ্ত আত্মা। আর দেখা গেল না। নির্জন কবরস্থানে স্তব্ধ অস্তিমিত ইমাম দাঁড়িয়ে রইলেন। গলার কাছে দুঃসহ কষ্ট দলা বেঁধে গেল। মৃত্যুর ওপার থেকে সন্তানের মায়ের টানে মা ফিরে ফিরে আসে, কিন্তু জীবিত কাছে যাওয়ার ক্ষমতা নেই তার। মৃত্যুর রহস্য আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কোথায় বিলীন হয়ে যায় সেটা কেউ জানেও না। দু চোখে বেয়ে অশ্রু ঝরে পড়েছে। হুজুরা দেরি না করে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি মুক্তি দাও পবিত্র এক মায়ের আত্মাকে। পৃথিবীর সব মায়া মোহ জাল ছিন্ন করে সে যেন অনেক উপরে চলে যেতে পারে। সেখান থেকে আর সে আসতে চাইবে না সন্তানের কাছে। পরদিন সকালে খোঁজ নিয়ে হুজুর জানতে পারলেন মিতা মেয়েটি মাত্র 2 দিনের জ্বরে 3 মাসের বাচ্চা রেখে মারা যায়। আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না। মনের মধ্যে কেমন যন্ত্রণা অনুভব করতে লাগলাম। বাইরে তখন ঝড়ের তাণ্ডব চলছে। কয়েক মুহূর্ত পরে নীরবতা ভেঙে নাসির বলল, আপনাকে অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে আমার কথা শুনেছেন। আচ্ছা, তবে বলেই দ্রুত দরজা খুলে বাধা দেবার আগেই বেরিয়ে গেল। বলতে পারলাম না যে এই ঝড়ের মধ্যে যাবেন না। নিশ্চল হয়ে বসেই রইলাম। যে ঘটনার কথা শুনলাম তাতে কি এটাই প্রমাণ করে যে অলৌকিক অসম্ভব ঘটনা পৃথিবীতে ঘটে এবং অশরীরী সত্যি আছে? আমি মানি আর না মানি, এসবের অস্তিত্ব অস্বীকার করা যায়। মাথাটা রিমঝিম করছে, স্থানুর মতো স্থির হয়ে রইলাম। পরদিন অফিসে বসে কাজ করছি, এমন সময় কবির এলো, খাওয়াচ্ছে। উত্তেজনায় মুখ লাল। চমকে উঠলাম। তাড়াতাড়ি উঠে ধরে ওকে চেয়ারে বসে এক গ্লাস পানি দিলাম। একটু স্বস্তির হতে প্রশ্ন করলাম, কি হয়েছে, কোনো সমস্যা? তখনও কিছু বলতে পারল না। ফিসফরানি চোখে তাকিয়ে থেকে অবশেষে বললাম, তুমি নাসিরের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে না? আজকে এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো। সে নাসিরের বন্ধু। ওর কথা কি বললো জানো? আবার হাঁপাতে লাগলো। আরো এক গ্লাস পানি খেয়ে তারপর বলল, নাসির মারা গেছে 5 বছর আগে। জুয়া ও মদের সব টাকা নষ্ট করে। তারপরও চেষ্টা করেছিল, কিন্তু নেশা আসক্ত হয়ে শরীর ভেঙে পড়েছে। সব শক্তি নিঃশেষ হয়ে প্রথম স্ত্রীকে চেষ্টা করেও ওকে ফেরাতে না পেরে ডিভোর্স দিয়ে দেয়। একটা ছেলে ছিল, সেও বাপকে ত্যাগ করে। নিঃস্ব রিক্ত নাসির এই বিপর্যয় সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। ওকে কবর দেওয়া হয়েছে আজিমপুর কবরস্থানে। স্তম্ভিত হয়ে গেলাম। কি শুনলাম বিশ্বাস করতে পারছি না। ক্লাবে সেদিন কে এসেছিল আমার বাসায়, স্পষ্ট সুরে দেখেছি ওকে, কথায় শুনেছি কে ও, এবং সেদিন রাতে ওকে আজিমপুরে নামিয়ে দিয়েছিলাম। মৃত মানুষটি কি প্রমাণ করে গেল? বিশ্বাস অবিশ্বাসের ভিড় নড়ে গেল।
তাহলে আমার জানার বাইরেও কিছু আছে। একটা কথা বলতে পারলাম না আমরা। নিঃশব্দে দুজন দুজনের দিকে নিষ্ফলক তাকিয়ে রইলাম। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা এখানেই শেষ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমার ইমেলে পাঠাতে চান তাহলে boothwallahorror@gmail.com এখনই পাঠিয়ে দিন। তাহলে কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী ঘটনাটা চলে যাব আমরা। বসন্ত বিবি আমাদের গ্রাম থেকে চলে যাওয়ায় আমি গ্রামে ফিরে আসি। এরপর থেকে গ্রামে আর নতুন করে কোনো সমস্যা হয়নি। আমাদের গ্রাম আবারও স্বাভাবিক হতে শুরু করে। যারা গ্রাম থেকে ভয়ে পালিয়ে গিয়েছিল অন্য গ্রামে বা শহরে তারা ফিরে আসতে শুরু করে। আবারও আগের মতো সুন্দর ও স্বাভাবিক হয়ে যায় আমাদের গ্রাম। আমাদের গ্রামের সবার সাথে এত কিছু ঘটায় সবাই ওই ভুতুড়ে বাড়ি ও পাশে থাকা পুকুরটাকে এক প্রকার সম্মান করে চলতো। কেউ কোনো কারণ ছাড়া ওই বাড়ির কাছে যেত না, সেই পুকুরেও নামতো না। যাই হোক, সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। এদিকে আগের থেকে গ্রামে আবারও একটু নামডাক বেড়ে গেছে, কারণ বসন্ত বিবিকে আমি গ্রাম থেকে তাড়িয়েছি। তেমনি একদিন বন্ধু নাহিদ ও জান্নাতের সাথে দেখা হতে ওরা বলল, কি ব্যাপার আমাদের গ্রামের হিরো, কেমন আছিস? ওদের কথার জবাবে আমি বললাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমি আবার কবে হিরো হলাম বল তোরা? নাহিদ তখন বলল, তুই হিরো না তো কি? বসন্ত বিবির হাত থেকে সবাই বাঁচালি তো, তুই হিরো না তাই না? জান্নাত তখন বলল, তবে নিশাত আমার কিন্তু একটা ব্যাপারে অনেক আফসোস হয় জানিস। তোর জীবনে একটা পরী আসছে ভেবেছিলাম সেটা তোর নায়িকা হবে, কিন্তু তা আর হলো না, কারণ বসন্ত বিবি যে পরীর রূপে ছিল। জান্নাত আবারও বলে, আরে বাদ দে এসব, মজা করিস না তোরা। আচ্ছা নিশাত, বসন্ত বিবি চলে যাবার পর ওর সাথে আর তোর দেখা হয়নি? তুই কি চাস ওর সাথে দেখা করি? উনি খুব ভয়ঙ্কর, আমরা চাইনি উনি যে গ্রামে না আসে, কিন্তু আমার ওনার সাথে দেখা করার অনেক ইচ্ছা। ওনার কাছে আমার কিছু জানার আছে। ওনার সাথে তোর কি কথা আছে আর কি বা জানার আছে বলতো? সেটা সময় হলে জানতে পারবি। আচ্ছা আসি, বাড়িতে কাজ আছে, কথাটা বলে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সেই রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে। মধ্যরাত আমার ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। আমি আওয়াজটা পেয়ে ঘুম থেকে উঠে চমকে উঠলাম, কারণ আমার ঘুম ভেঙে যেতেই আমি আমার রুমে দুটো অভাবকে দেখতে পেলাম। অভাব দুটোকে দেখে চিৎকার দিতে যাব, ঠিক তখনই ওদের মধ্যে কেউ একজন বলে উঠলেন, চিৎকার করো না, তোমার কোনো ভয় নেই। আমরা দুজন জিন, তুমি আমাদের অনেক উপকার করেছো, তাই তোমার সাথে কথা বলতে আসলাম একটু। ওনাদের কথা শুনে ভয়ে ভয়ে বললাম, উপকার? আমি কখন আপনাদের উপকার করলাম? আমার কথার জবাবে একটা জিন বলল, মনে নেই তুমি যে মাটির নিচ থেকে বোতল বন্দি থাকা দুটো জিনকে মুক্ত করেছো? আমরাই তারা। জালাল কবিরাজ আমাদের বোতল বন্দি করেছিল, তুমি আমাদের মুক্ত করেছো। ও, আপনারা তাহলে বসন্ত বিবির পরিচিত? আমার কথায় সে জিনটি বলল, তোমরা যাকে বসন্ত বিবি বলে চিনো উনি আমার শাশুড়ি। এই যে আমার পাশে আমার স্ত্রীকে দেখছো, এটা ওর মা। তুমি আমাদের উপকার করেছো, তোমার উপকার কখনো ভুলবো না। আমরা ওই ভূতের বাড়িতে থাকি, কখনো জিন কখনো পরি রিলেটিভ কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে যেও, আল্লাহর রহমতে যতটা পারি সাহায্য করব। কথাটা বলে ওনারা চলে যাবেন। ঠিক সেই সময় আমি ওনাদের বললাম, আচ্ছা বসন্ত বিবি কোথায় আছে এখন? আমি ওনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কি ওনার সাথে দেখা করতে পারবেন? আমার কথায় ওই জিনটি বললেন, দেখা করাতে পারবো না, কারণ অনুমতি ছাড়া ওনার কাছে যাওয়া যায় না। তবে আমরা খবর দিতে পারি, আমরা খবর পাঠিয়ে দেব। উনি যদি ইচ্ছে করে তাহলে তোমাদের সাথে দেখা করবে, কথা বলবে।
কথাটা বলে ওনারা চলে গেলেন। এই ঘটনার 7 দিন পরের ঘটনা। এক রাতে ঘুমিয়েছিলাম নিজের রুমে। হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখলাম দুটো অভাব আমাকে ধরে কোথাও জানি নিয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে চিৎকার দিয়ে বললাম, কে আপনারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে তাড়াতাড়ি। আমার কথায় এই অভয়টা দুটো বললেন, এই ভয় পাস না তো, আমরা তোর কোনো ক্ষতি করব না। তোকে বসন্ত বিবির আদেশে নিয়ে যাচ্ছি, তোকে আবার বাড়িতে রেখে আসবো। ওদের কথায় কি বলবো বুঝতে পারছিস না, কোথায় আছিস সেটাও জানি না। হঠাৎ আমার মনে হলো আমরা পানির নিচে দিয়ে কোথায় যেন যাচ্ছি, কিন্তু অবাক করা বিষয় হলো পানির নিচেও নিঃশ্বাস নিতে পারছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ যাবার পর আমি দেখলাম পানির এক সুন্দর জগৎ। পানির নিচেও এত সুন্দর জগৎ থাকে সেটা কখনো প্রথম দেখে বুঝছিলাম না। আমি সেখানে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা প্রাসাদ। সেই প্রাসাদে নিয়ে যাবার পর আমি দেখলাম বেশ কিছু জিনপরি যেখানে উপস্থিত আছে, আর তাদের মাঝে বসে আছেন বসন্ত বিবি। আমি বসন্ত বিবিকে দেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এই অবস্থা দেখে বসন্ত বিবি সেখানে থাকা সকল জিনকে ইশারা দিয়ে সবাইকে সেখান থেকে চলে যেতে বলল। সবাই চলে যাবার পর উনি আমাকে বললেন, কেমন আছো? আসো, আমার কাছে আসো, বসো এখানে। তুমি নাকি আমার সাথে দেখা করতে চাইছো, কথা বলতে চাইছো? ওনার কথায় একটু ভয়ে ভয়ে বললাম, না 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 না, মানে আপনি আমাদের গ্রাম ছেড়ে চলে এসেছিলেন, তখন বলেছিলেন না আপনার জীবনে একটা ইতিহাস আছে, আপনি এতটা ভয়ঙ্কর ছিলেন না, আপনাকে ভয়ঙ্কর করতে বাধ্য করতে হয়েছে। কি ছিল সেই ঘটনা? আমি আপনার জীবনের পূর্ণ ইতিহাস জানতে চাই। আমার কথায় বসন্ত বিবি মুচকি হেসে একটা বলল, ও এই কথা সত্যি শুনতে চাও তুমি? হ্যাঁ বলেন, আমি সব কিছু শুনতে চাচ্ছি। আমার কথায় বসন্ত বিবি বলতে শুরু করলেন, শোনো, তোমরা যে আমাকে বসন্ত বিবি নামে চিনো, আসলে এটা আমার নাম না। আমি একজন পরী। আমার আসল নাম ফাইজা। আমি এতটা ভয়ঙ্কর ছিলাম না, আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করা হয়েছে। ঘটনাটা আজ থেকে 400 বছর আগের কথা। তোমরা যে এখন যে গ্রামে থাকো, এখানে আগে কোনো গ্রাম ছিল না। এটা ছিল একটা জঙ্গল, আর জঙ্গলের ভেতরে বড় বড় পুরনো গাছ। আমরা আমাদের গোত্রের সকল জিন পরীরা সেখানেই থাকতাম। আমাদের গোত্রে সদস্য ছিল 1-150। এই 1-150 জিন পরি মিলে আমাদের গোত্র। আমাদের মতো অন্য জিনদেরও আলাদা আলাদা গোত্র ছিল। আমি যদি তোমাকে সহজভাবে বুঝাই, তাহলে ধরো তোমাদের যেমন আলাদা আলাদা গ্রাম বা মহল্লা আছে, সেরকম আমাদের আলাদা আলাদা গোত্র থাকে। আমাদের গোত্রের সর্দার ছিলেন আমার বাবা। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর বেশ সুন্দরী হওয়ায় অন্য একটা পিচাস গোত্রের একটা জিন আমাকে বিয়ে করার কথা বলে, কিন্তু বাবা এতে কোনোভাবে রাজি ছিলেন না। বাবা সেই পিচাস জিনের সাথে আমার বিয়ে না দেওয়ায় তাদের গোত্রের সাথে আমাদের গোত্রের সম্পর্ক নষ্ট হয়। তখন থেকে শুরু হয় শত্রুতা। পিশাচ জিনেরা খুব খারাপ হয়ে থাকে। আমার কিছু না হওয়ার আগেই বাবা আমাকে আমাদের গোত্রের একটা জিনের সাথে বিয়ে দেন। বিয়ের পর সব স্বাভাবিক ছিল। আমি আমার স্বামীকে নিয়ে সুখেই ছিলাম। এভাবে কেটে যায় কয়েকটা বছর। কয়েকটা বছর পর আমার একটা মেয়ে সন্তান জন্ম হয়। আমার মেয়ে হওয়ার আমার স্বামী ও আমার বাবা মা সবাই অনেক খুশি হয়। এভাবে সুখের মাঝে কেটে যায় আরো কয়েকটা বছর। আমার মেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে, আর এক সময় ওর পরিপূর্ণ বয়স হয়, আমরা একটা জিনের সাথে ওর বিয়ে দেই। আমার মেয়ে চলে যায় ওর স্বামীর বাড়ি। আমাদের গোত্রের জিনেরা ছিল খুবই ভালো ও দলবদ্ধ। কেউ কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হতো না। একদিন কোনো কারণে সেই পিশাচ গোত্রের সাথে আমাদের গোত্রের আবারও ঝামেলা হয়, আর এবার সেই পিশাচ গোত্রের জিনেরা আমাদের উপর হঠাৎ করে হামলা করে।
সেই হামলায় আমি ওর কয়েকজন ছাড়া আমাদের গোত্রের সব জিন পরীরা মারা যায়। আমি হারিয়ে ফেলি আমার বাবা মাকে ও স্বামীকে। নিজের আপনজন ও গোত্রের সকল জিন পরীদের হারিয়ে আমি অসহায় পড়ে পড়ি। আমার গোত্রের যে কজন পরী বেঁচে ছিল তারা পালিয়ে যায় সেদিকে যেদিক পারে, কিন্তু আমি ভুলতে পারি না আমার আপনজন হারানোর কষ্ট। আমি একাই ওই পিশাচ জিনদের সাথে শক্তি দিতে পারবো না, তাই রাগে দুঃখে আমি চলে যাই। আমাদের একটা জিন জাতি আছে যারা কালো জাদুতে পারদর্শী। আমি তেমন একজন জিনের কাছে যাই আর অনেক অনুরোধ করতে থাকে আমাকে যেন তার শিষ্য করে নেন, আমাকে যেন শিক্ষা দেন। আমার কান্না ও অনুরোধে সেই জিন আমাকে শিক্ষা দিতে থাকেন। একদিন বা দুদিন নয়, একটি বছরও নয়, দীর্ঘ 40 বছর আমি ওনার কাছে শিক্ষা নেই। এই 40 বছরে আমি নিজেকে এতটা শক্তিশালী করি যে আমি চাইলেও অনেক জিনের শরীরে রোগ ছড়াতে পারতাম। রোগ দেয়া বা সুস্থ করার মালিক আল্লাহ, তবুও কালো জাদু দিয়ে এই কাজ করা চায়। আমি দীর্ঘ 40 বছর শিক্ষা নিয়ে নিজেকে শক্তিশালী চরম পর্যায়ে গিয়ে সেই পিশাচ জিন গোত্রের গর্ভবতী মহিলা আর বাচ্চারা ছাড়া সকল পিশাচ জিনকে মেরে ফেলি। সকল পিশাচ জিনকে মেরে ফেলায় আশেপাশের অনেক জিন পরি আমাকে ভয় পেত। আমি আমার মেয়ের জামাই আদরের দুটো নাতিকে নিয়ে থাকতাম। আমি আমার নাতিকে অনেক ভালোবাসতাম। আমি যেখানে থাকতাম আমাকে দেখে সেখানে সকল জিন পরীরা ভয়ে থাকতো, কখনো তাদের কি করি আমি বিষয়টা বুঝে ও জিন পরীদের কথায় নিজেকে আলাদা করি। এই প্রাসাদে আমি থাকি, আমার দেখাশোনা ও অনুসারী কিছু জিন আছে। সবার থেকে আলাদা হওয়ার একটা কারণও আছে। বসন্ত বিবির মুখে কথাটা শুনে বললাম, কারণ কি? আমার কথার জবাবে উনি বললেন, আমি প্রতিশোধ নেবার আগুনে চলছিলাম। রাগে দুঃখে চলে গিয়েছিলাম এক পাপের জগতে। আমি কালো জাদুর চরম পর্যায়ে চলে গেছি। আমি তো একটা মুসলিম পড়ি। আমি প্রতিশোধ নেবার নেশায় কালো জাদুতে পারদর্শী হয়ে উঠি। আমি আল্লাহর কাছে তওবা করছি, উনি যেন আমাকে মাফ করে দেন। আমি কালো জাদু ছেড়ে দেওয়ায় আমার শক্তি কিছুটা কমতে পারে, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। আমি কালো জাদুর মাধ্যমে আর কারো ক্ষতি করব না। নিশাত তখন বলে, আমি তোমাদের গ্রামে যেতাম না যদি তোমরা আমার আদরের নাতিকে না মেরে ফেলতা। তোমরা ওদের মেরে ফেলায় আমি তোমার গ্রামের অভিশাপ হয়ে দাঁড়াই। তুমি আমার জীবনে ইতিহাস শুনতে চাইলে তোমাকে অনেকটা বললাম। তুমি আমার এখানে আসছো, এই কথা ভুলেও কাউকে বলবা না। আর একটা কথা, তোমাদের গ্রামের এটা আমাদের পুরো পুরুষের থাকার জায়গা। আমার মেয়ে ও মেয়ের জামাই এখনো থাকে। তোমাদের গ্রামের ভুতুরে বাড়িতে তুমি বা তোমার গ্রামে কেউ সেই বাড়ির কোনো ক্ষতি করার চেষ্টা করো না। আর একটা কথা শোনো, তুমি ভাবছো তুমি একটু আগেই এখানে এসেছো, এমনটা তোমার মনে হচ্ছে, কিন্তু তুমি আমার এখানে আসার 1 মাস হয়ে গেছে। তুমি আমার বাড়ি থেকে নিখোঁজ 1 মাস। তুমি বাড়িতে যাওয়ায় তোমার মা বাবা গ্রামবাসী নানা কথা জিজ্ঞেস করবে, বলবে তুমি এই 1 মাস কোথায় ছিলে। কিন্তু তুমি ওদের আমার কথা বলবা না। তুমি বলবা শহরে গিয়েছিলাম চাকরির খোঁজে। এই বলতে না বলতে হঠাৎ করে আমার অনেক ঘুম আসে। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি নিজেকে দেখি আমাদের নদীর ঘাটে একটা নৌকার উপর শুয়ে আছি। আমি নিজেকে নৌকায় দেখে বুঝতে পারি ওরা আমাকে রেখে গেছে। আমি নৌকা থেকে উঠে রওনা করি আমার বাড়ির দিকে। আমি যখন হেঁটে গ্রামে ফিরছিলাম তখন গ্রামের অনেকেই আমাকে দেখে বলেছিল, কিরে নিশাত, কোথায় গিয়েছিলি? সবাই বলাবলি করছে তুই নাকি হারিয়ে গিয়েছিলি। ওনাদের কথার জবাবে আমি ওদের বলি, আরে না, হারাবো কেন, আসলে আমি শহরে গিয়েছিলাম। এই বলে সোজা চলে গেলাম বাড়িতে যাবার পর মা বাবা আমাকে দেখে কান্না করতে করতে বললেন, বাবা নিশাত, তুই কোথায় চলে গিয়েছিলি? আমরা তোকে কত জায়গায় খুঁজেছি, আমি ভেবেছি তুই হারিয়ে গেছিস। মা বাবার কথায় ওনাদের শান্ত করে বললাম, মা বাবা কেঁদো না, আসলে আমি কাউকে কিছু না বলে শহরে গিয়েছিলাম চাকরি খোঁজে। এই 1 মাস আমি শহরেই ছিলাম, এই তো এখন ফিরে আসছি। আমার কথায় মা বললেন, আর কোথাও যাবি না বাবা, তুই আর কোথাও যাবি না। মায়ের কথার জবাবে বললাম, না মা, আর কোথাও যাবে না, চিন্তা করো না। মা বাবাকে শান্ত করে চলে গেলাম ঘরে। সেদিন বিকেলে বন্ধু নাহিদ ও জান্নাতের সাথে দেখা হলো। দেখা হতে ওরা বলল, কি রে নিশাত, কই গেছিলি? শুনলাম তুই নাকি শহরে গেছিলি। ওদের কথা শুনে বললাম, হ্যাঁ রে ভাই,
শহরে গিয়েছিলাম চাকরির খোঁজে, চাকরি পাইনি তাই চলে আসলাম। আমার কথা শুনে নাহিদ বলল, তাই বলে আমাদের বলে যাবি না? আমরা কি তোর বন্ধু না? আমাদের কি জানানোর কোনো প্রয়োজন ছিল না নাকি? নাহিদের কথায় ওকে বললাম, দুঃখিত ভাই, তোদের বলে যেতে পারিনি। এসব বাদ দে, তোদের কি খবর তাই বল আগে। তোদের প্রেম টেম কেমন চলছে? তখন জান্নাত বলল, হ্যাঁ চলছে ভালো। এভাবে আর কত প্রেম করব, কে জানে কবে যে আমাদের বিয়ে হবে। জান্নাতের কথা শুনে হাসতে হাসতে বললাম, তোর কি লজ্জা শরম কিছুই নাই? মুখে যা আসে তাই বলিস। এতই যদি বিয়ে করার শখ তাহলে বাড়িতে বল। নাহিদ তখন বলল, বলবো বলবো, সময় হলে ঠিকই বলবো। তুই অনেকদিন পর বাড়ি ফিরলি, যা বাড়িতে গিয়ে রেস্ট নে। নাহিদের কথায় ওদের কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর সেই রাতে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়বো এমন একটা সময় নাহিদ এসে ডাকলো, নিশাত, এই দরজা খোল। বন্ধু নাহিদের ডাকে দরজা খুলতেই ও বলল, আরে চল, রহিম চাচার বাড়িতে যাবো চল। ওর কথায় অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, কেন রে, এত রাতে চাচার বাড়িতে কেন? নাহিদ তখন বলল, আরে রহিম চাচার ছেলে মমিনুল আছে না, ওকে নাকি পরি নাকি পেতনি জানি ধরেছে, সেটাকে ছাড়ানোর জন্য কবিরাজ নিয়ে আসছে। চল চল, ওই ছাড়ানো দেখতে যাব, অনেকেই গেছে। নাহিদের জোড়াশুড়িতে ওর সাথে রওনা করলাম রহিম চাচার বাড়ির দিকে। এমনিতে জিন ও ভূত ছড়ানো দেখতে মজা লাগে, যারা দেখছেন তারাই বুঝবেন। আমি ও নাহিদ কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম রহিম চাচার বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম আগে থেকে অনেকেই জড়ো হয়েছে পরিচ্ছন্ন দেখার জন্য। সবার মতো আমরাও গিয়ে বসে পড়লাম সবার মাঝে। আমরা সেখানে যাবার কিছুক্ষণ পর কবিরাজ তার কাজ শুরু করলো। কম বয়স্ক একজন কবিরাজ দেখে যুবক লাগছে। কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বলল, গ্রামবাসীর সবাই শোনো, আমাকে হয়তো কেউ চেনো, অনেকেই হয়তো চিনবা। আমি হলাম জালাল কবিরাজের বড় ছেলে। আমার বাবা অনেক আগেই আমাকে কবিরাজ শিখিয়েছে। আমার বাবা ছাড়াও আমি অনেক তান্ত্রিক বা কবিরাজের কাছে শিক্ষা নিয়েছি। আমার বাবা জালাল কবিরাজ আপনাদের গ্রামের মানুষদের বাঁচাতে এসে বসন্ত বিবির হাতে মারা গেছে। বাবা নেই, আমি আছি। আমি শামসুল কবিরাজ। আমি বাবার থেকে ভয়ঙ্কর। আমার কাছে জিন পরীরা খেলা মাত্র, মুহূর্তে তাদের বশ বা বন্দি করতে পারি। কথাটা বলে সেই জালাল কবিরাজের ছেলে শামসুল কবিরাজ রহিম চাচাকে বললেন, চাচা, আপনার ছেলে কবে আর কখন থেকে অসুস্থ? কবিরাজের কথায় রহিম চাচা বললেন, আরে বেশি দিন না বাবা, এই 2 থেকে 3 দিন হবে এরকম। 2 দিন আগে আমার ছেলেটা রাতের বেলা গেছিল মাছ ধরতে। মাছ তো ঠিকই ধরেছিল, মাছ বাড়িতে আসার পর থেকে কেমন যেন আচরণ করছে, সবসময় রেগে থাকে, আমরা কিছু বললে মারতে আসে। তাছাড়া কোনো কোনো সময় মেয়েদের ভয়ঙ্কর কণ্ঠে কথা বলে। এছাড়াও কাঁচা মাছ মাংস এগুলো চিবিয়ে খায় আর কি। রহিম চাচার মুখে কথাটা শুনে তার ছেলে মনুলকে সামনে বসে কবিরাজ রুকিয়ে বললেন, কবিরাজ মমিনুলের শরীরে সেই পরীটাকে হাজির করলেন। মমিনুলের শরীরে সেই পরীটা হাজির হয়ে চিৎকার করে বলতে লাগলেন, কার এত সাহস, কার যে আমাকে হাজির করে? কথাটা বলতে না বলতে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে কবিরাজ বললেন, গলার নিচে নামা, আস্তে কথা বল। কবিরাজের কথায় মমিনুলের ভিতরে থাকা সেই অভয়টা বলে, কবিরাজ, আমি হলাম মাস্কিক ও পিশাচ। তোমরা তাকে পেতনি বলো? আমি শুনলাম সেই পেতনি। তুই আমাকে ভয় দেখাস তাই না? আমি এই ছেলেকে ধরছি, ওকে কোনোভাবেই ছাড়বো না। ওর কত বড় সাহস, ও 2 দিন আগে রাতের বেলায় মাছ ধরছিল। আমি ওর ঘাসে মাছ খেতে চাই, ও না করে দিল, আমাকে মাছ দিবে না এই বলে বাড়িতে চলে আসলো। পরে এমন ব্যবহারে আমি ওর পিছনেই আর শরীরে ভর করি। সেই পেতনির কথা শুনে কবিরাজ বলল, কেন তুই ওর মাছ খেতে যাবি কেন? নদীতে কি তোর বাবা মা মাছ ছেড়ে দিয়েছে নাকি? তোকে একটা কথা বললাম, ওকে ছেড়ে দে, যাবি নাকি যাবি না তাই বল আগে। কবিরাজ কথায় সেই পেতনি বললেন, কবিরাজ, আমি কিন্তু এই গ্রামে থাকি,
আমি সব খবর জানি। তোর বাবা জালাল কবিরাজ বেশি সাহস দেখাতে এসে বসন্ত বিবির হাতে মরছিল, তাই না? তোর অবস্থাও কিন্তু এমন হবে। পেতনির কথাটা শুনে শামসুল কবিরাজ রেগে তার ব্যাগ থেকে ধুলোর মতো কিছু জানি বের করে সেটাকে মন্ত্র বলে মামুনুলের শরীরে ছিটিয়ে দিতেই সেই পেতনিটা চিৎকার করতে লাগলেন। প্রচন্ড চিৎকারে কেঁপে উঠছিল চারপাশ। সেই পেতনি চিৎকার করতে করতে বলল, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম রে, মরে গেলাম, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, বন্ধ করে সব এসব তাদের বন্ধ করে আমাকে মাফ করে দিয়ে আমি আমি এখান থেকে চলে যাবো, আমি এখান থেকে চলে যাবো। কিন্তু সেই পেতনির চিৎকার ও কান্নায় কবিরাজের কোনো মন গলল না। কবিরাজ মুহূর্তে সেই পেতনিকে বোতল বন্দি করলেন। পেতনিকে বোতলবন্দি করার পর কবিরাজ সবাইকে দেখালেন, আমিও দেখলাম। বোতলের ভিতরে খুবই ছোট কালো কিছু একটা দেখা যাচ্ছে। আমাদের গ্রামের অসহায় এক বৃদ্ধা অনেক অসুস্থ হয়ে যায়। সেই বৃদ্ধার তেমন কেউ না থাকায় আমি ঠিক করি ওনাকে নিয়ে শহরে কোনো হাসপাতালে যাব। কিন্তু একা তো একটা অসুস্থ লোকের সাথে করে নিয়ে যাওয়া আসা সম্ভব না। তাই বন্ধু নাহিদকে ডাক দিলাম আর নাহিদকে বললাম, নাহিদ, এই বৃদ্ধা দাদা অসুস্থ, ওনাকে তো চিনিস তাই না? উনি কতটা অসহায়, আমি ওনাকে নিয়ে শহরের হাসপাতালে যাব, তুই আমার সাথে যাবি? গেলে চল, গেলে ভালো হতো। আমার এক কথায় নাহিদ রাজি হয়ে গেলেন। নাহিদ রাজি হয় আমরা দুজন ওই বিদ্যা দাদাকে নিয়ে ধরাধরি করে নদীর ঘাটে নিয়ে পৌঁছালাম। নদীর ঘাটে গিয়ে এক নৌকায় নিয়ে রওনা করলাম নদীর ওই পারে। বেশ কিছুক্ষণ পর যাবার পর আমরা পৌঁছে গেলাম নদীর ওই ঘাটে। ওই পারে পৌঁছে নৌকাটা ঘাটে বেঁধে দুজনে দাদাকে ধরাধরি করে বেশ কিছু দূর হেঁটে নিয়ে গরুর গাড়িতে নিলাম। সেই সময় বেশিরভাগ মানুষ গরুর গাড়িতে চলাফেরা করত। আমরা একটা গরুর গাড়ি নিয়ে রওনা করি শহরের দিকে। এদিকে দাদা আগের থেকেও অনেক বেশি অসুস্থ হয়ে যায়। কি করব কি বা না করব আমার কিছুই তেমন ধারণা আসতেছে না। ওনার ওই অবস্থা দেখে দীর্ঘ 3-4 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম কাছের একটা শহরে আর দাদাকে নিয়ে গেলাম একটা হাসপাতালে। হাসপাতালে যাবার পর ডাক্তার ওনাকে দেখলেন। ওনার অবস্থা খারাপ থাকায় ডাক্তার বললেন এনার অবস্থা খুবই খারাপ, এনাকে অপারেশন করাতে হবে। তখন এতটা উন্নত চিকিৎসা ছিল না বা কোনো সিস্টেমও ছিল না। যতটুকু ছিল ততটুকু দিয়ে ডাক্তার কাজ শুরু করলেন, কিন্তু ফলাফল স্বরূপ আমরা পেলাম দাদার মৃত লাশ। দাদার অবস্থা খুব খারাপ হওয়ায় অপারেশন করার সময় উনি মারা যায়। একটা মানুষকে কষ্ট করে হাসপাতালে নিয়ে গেলাম কিন্তু বাঁচাতে পারলাম না। মনের অজান্তে চোখ বেয়ে পড়ল পানি। মনটা খারাপ করে হাসপাতালে সব কাজ শেষ করে চিন্তা করলাম দাদাকে নিয়ে গ্রামে ফিরবো। এদিকে আবার রাত বেশি হয়ে আসছে। আমি হাসপাতাল থেকে বেরিয়ে দেখলাম কোনো গরুর গাড়ি বা ভ্যান পাওয়া যায় কিনা, কিন্তু না, রাত নেমে আসায় কোনো গরুর গাড়ি বা ভ্যান কিছুই পেলাম না। উপায় না পেয়ে আবারও ডাক্তারের কাছে গেলাম। ওনার কাছে গিয়ে বললাম, ডাক্তারবাবু, বলছিলাম আপনার কাছে কোনো পরিচিত গাড়িওয়ালা হবে কি? দাদা তো মারা গেছে, ওনার লাশ নিয়ে গ্রামে ফিরতে হবে। বাইরে কোনো তেমন গরুর গাড়ি বা ভ্যানও কিছুই পাচ্ছি না। আমার কথায় ডাক্তারবাবু বললেন, এই রাতের বেলা এসব কিছু পাবে না বাবু। তোমরা যেহেতু গাড়িটা পাচ্ছ না, একটা কাজ করো, আমাদের হাসপাতালের পিছনে একটা ভ্যান রাখা আছে, একটা লাশ টানার কাছেই ব্যবহৃত হয়। তোমরা ওই ভ্যানে করে ওনার লাশ নিয়ে যেতে পারো, কিন্তু বাবা কাল দিনের বেলা ভ্যানটা আবার দিয়ে যেতে হবে। ডাক্তারবাবুর কথায় রাজি হলাম। কি আর করার, রাতের বেলায় কিছু না পেলে তো এটা করতে হবে, তাই না? কথা মতো হাসপাতালের পিছন থেকে সেই ভ্যানটা নিয়ে এসে দাদার লাশটা সেখানে তুলে রওনা করলাম বাড়ির দিকে। এই ভ্যান নিয়ে হেঁটে হেঁটে আবার নদীর ঘাটের দিকে যেতে 2-3 ঘন্টা লাগবেই। এতে কিছু করার নেই, যেতে তো হবেই, তাই না? এই ভেবে নাহিদকে বললাম, এই নাহিদ, আমি ভ্যানের সামনে থেকে টানি, তুই পিছন থেকে ধাক্কা দে। পরে আবার আমি পিছনে গিয়ে ধাক্কা দিব, তুই সামনে এসে টানবি। কত মতো 2 বন্ধু ভ্যানে করে দাদার লাশ নিয়ে হেঁটে চলেছি। রাত তখন 11টা-12 বাজে। সেই সময় 11টা-12টা মানে অনেক রাত। দুজন হাঁটছি আর গল্প করছি। রাস্তা ফাঁকা, একটা মানুষও নেই। আশেপাশের জঙ্গলগুলো থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। নাহিদ ও আমি হেঁটে চলেছি, এমন অবস্থায় পিছন থেকে নাহিদ অবাক করে একটা কথা বললেন। সেটা শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেল। নাহিদ বলল, নিশাদ, দাঁড়া দাঁড়া।
ওর কথায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম, কি হলো? আমার কথার জবাবে ও ভ্যানে থাকা লাশটার দিকে তাকিয়ে বলল, নিশাদ, আমার আমার মনে হলো এই লাশটা নড়লো, হয়তো নাড়াচাড়া করলো। ওর এমন অদ্ভুত কথা শুনে আমি বললাম, পাগল হলি নাকি? লাশ কখনো নড়ে নাকি? হ্যাঁ। তখন নাহিদ বলল, আমি 2-3 বার খেয়াল করে দেখলাম নড়াচড়া করেছিল। নাহিদের কথা একটু সন্দেহ হলো, তাই ভেবে ভ্যানে থাকা লাশে দাদার উপর থেকে চাদরটা সরিয়ে দেখলাম উনি তো ঠিকই আছে, বেঁচে আছে কিনা এইভাবে নিঃশ্বাসও চেক করলাম, কিন্তু না, নিঃশ্বাস চলতে না। ওনার এই অবস্থা দেখে আবার চাদর থেকে ঢেকে নাহিদকে বললাম, দেখলি দেখলি উনি তো মৃত লাশ, নড়াচড়া করবে কিভাবে? এসব বলা বন্ধ কর, তোর এটা মনের ভুল। এই ভেবে আবারও হাঁটতে লাগলাম। এবার বেশ কিছু দূর যাবার পর সামনে একটা শ্মশান ঘাট পড়ে। সেই শ্মশান ঘাটটা অতিক্রম করে একটু এগোতে পিছন থেকে নাহিদ ভয়ে ভয়ে বলতে লাগলো, নিশাদ, পিছনে একবার তাকা। ওর পিছনে তাকাতেই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আমি দেখলাম ভ্যানের ওপর রাখা দাদার লাশটা উঠে বসে আছে। এটা কি করে সম্ভব? দাদার লাশটা উঠে বসে নাহিদ সেটা দেখে থর থর করে কাঁপছে। এটা দেখে নাহিদ আমার কাছে এসে আমার হাতটা শক্ত করে চেপে ধরলেন। আশেপাশে কোনো বাড়ি পাওয়া দেখছি না, আমরা যে চিৎকার দেব সেটাও তো পারছি না, শরীরে মনে হয় কোনো শক্তি নেই। আমরা দুজন থর থর করে কাঁপছি। এমন অবস্থায় হঠাৎ অন্ধকারের মধ্যে হঠাৎ আকাশ থেকে আস্তে আস্তে নেমে আসলো কালো কুচকুচে দুটো অবয়ব। সেই অভাব দুটোর চোখে লাইটের মতো জল জল করছিল। সেই অভাবটা দুটো ওপর থেকে নিচে নেমে দাদার লাশের দিকে তাকিয়ে বললেন, মানব জাতি কতদিন মানুষের মাংস খায় না। এই বলে ভ্যানে শুয়ে থাকা দাদার লাশটা বের করে তার হাতের আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে খেতে লাগলেন। এই দৃশ্য থেকে আমাদের জ্ঞান হারানোর অবস্থা চোখের সামনে। এরকম দৃশ্য দেখে নাহিদও আমি প্রচন্ড জোরে দিলাম এক চিৎকার। আমার চিৎকার, সেই অভাবটা দুটো আমাদের দিকে ভয়ঙ্করভাবে ঘুরে তাকালেন। এদিকে ঠিক সেই সময় হঠাৎ কোথা থেকে একটা আলোর মতো ছুটে আসলো সেই ভয়ঙ্কর অভাব দুটোর দিকে। আমরা সেই আলোতে এক ঝলক দেখলাম। একটা মেয়ের অভাবের মতো আসলো, যার শরীর থেকে লাইটের মতো আলো বের হচ্ছে। সেই মেয়ের অভাবটা এসে কালো কুচকুচে ভয়ঙ্কর অভাব দুটোকে সেখান থেকে মেরে তাড়িয়ে দিলেন। সেই অভাব দুটো চলে যাবার পর এই মেয়ের অভাবটা আমাদের দিকে তাকিয়ে বললেন, উঠো, তোমাদের আর কোনো ভয় নেই। দুটো পিশাচ জিন তোমাদের পিছিয়ে লাগছিল, এখন আর কোনো ভয় নেই। তোমাদের দাদার লাশ নিয়ে সোজা চলে যাও গ্রামে। কথাটা বলে সেই অভাব নারীটা বাতাসে মিলিয়ে গেলেন।